ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত, অভিযুক্ত কনস্টেবল আটক। কারণ জানতে তদন্ত চলছে জানালেন আইজিপি। মোদির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত দিল্লি। যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সরকার প্রধান। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাকায়। জাপানের বিশেষ দূতের সাথেও পররাষ্ট্র সচিবের বৈঠক। গাজা উপত্যকা শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা ইসরায়েলের, 210 নিহত। আহত 4 শতাধিক। 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি তেল আবিবের। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ আজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি জানান, ঘাতক কাউসারকে আটক করা হয়েছে। ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে বলেও জানান পুলিশ প্রধান। ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হন। এ সময় রাস্তায় পড়ে থাকা মনিরুলকে দেখতে গেলে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেনকেও গুলি করেন কনস্টেবল কাউসার। তাৎক্ষণিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ডিউটি শেষ করে যাচ্ছিল, তো হঠাৎ করে এই সাইকেল নিয়ে যাচ্ছে, এখন একটা পুলিশ পড়ে আছে এই বাড়িধারা। তো জিজ্ঞেস করতেছে যে ভাই এখানে রুগী পুলিশ পড়ে আছে কেন? এটা কম মাত্র ওকে গুলি করছে। ওকে গুলি করার পরে তা শুনছি যে ওর হাতে করছে, পেটে করছে, আর হচ্ছে পায়ে মনে হচ্ছে। তো এটা করার পরে ও ওইভাবে পড়ে আসছিল। পড়ে যাওয়ার পর পাশে হয়তো এম্বাসির হয়তো 2টা পুলিশ ওকে নিয়ে তারপরে এখানে আসছে। রাত 11:15টার দিকে মনিরুলকে গুলি করে হত্যা করার পর অসংলগ্ন অবস্থায় ঘুরতে থাকেন কাউসার। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে সংগ্রহ করেন আলামত। আইজিপি জানান, অন্তত 20 রাউন্ড গুলি করেছেন ঘাতক কাউসার। তবে কেন তিনি নৃশংস হয়ে ওঠেন তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাব সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি। তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। সব জায়গাতে আমাদের লোক ছিল এবং আমাদের লোকেই যেহেতু এটা করেছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কনস্টেবল জানান, কয়েক মাস আগে দূতাবাস এলাকায় ডিউটি রোস্টার পরিবর্তন হওয়ার পর থেকে রাত ও দিনে অন্তত 16 ঘন্টা ডিউটি করতে হয় তাদের। এতে অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই ঘটনার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করছেন তারা। পুরো জিনিসই আমরা খতিয়ে দেখব, তখন আমরা বলতে পারব। এদিকে নিহত মনিরের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ সন্ধ্যায় ভারতের নতুন সরকারের শপথ। দিল্লিতে চলছে সব ধরনের প্রস্তুতি। জোট শরিকরা সমর্থন দেয়া এটা প্রায় নিশ্চিত টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। জোটের শরিকদের বিশাল চাওয়া পাওয়া পূরণ করেই এবার সরকার গড়তে যাচ্ছে বিজেপি। চলছে মন্ত্রণালয় পাওয়া নিয়ে দেন দরবার। এদিকে বিদ্রোহী প্রার্থী ফিরে আসায় 100 আসনের পথে আরও শক্ত অবস্থানে ফিরছে কংগ্রেস।
দলের নেতা নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আবেদন জানান নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে জোট সরকার গড়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মোদী নিজেই। देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। রোববার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। কংগ্রেস নেতা নেহরুর পর তিনি হবেন প্রথম 3 মেয়াদের প্রধানমন্ত্রী। এদিকে মোদী চাপে পড়ার সুযোগ কাজে লাগিয়ে একাধিক মন্ত্রণালয়ের দাবি তুলে বিজেপিকে চাপে রেখেছে এনডিএর জোট শরিকরা। তবে এই প্রথম বিজেপিকে সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়ছে। রাজনীতিতে এখন কিংমেকার হয়ে উঠেছেন নীতিশ নাইডুরা। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। তাই তো প্রতিরক্ষা থেকে সড়ক, গ্রাম উন্নয়ন, এমনকি স্পিকার পদও চেয়ে বসেছেন তারা। নীতিশ কুমারের জেডিও চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। রোববার সন্ধ্যা 6টায় মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধান। এদিকে এখনো বিরোধী নেতা ঠিক না হলেও নিজেদের আসন সহ সংসদে বসবে ইন্ডিয়া জোটের 2 শতাধিক সদস্য। চ্যালেঞ্জের মুখে থাকবে মোদীর একক আধিপত্য। এরই মধ্যে মহারাষ্ট্রের সাংলি আসনে জয়ী এমপি বিশাল পাতিল বৃহস্পতিবার দলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। মাসুদ রানা, নিউজ 24। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এখন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। G20 ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরও এক মাইল ফলক হিসেবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সফরে 2 প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার শেষে 10 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। এজন্য উদ্যোগ নিতে চীনকে আহ্বান জানিয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিংয়ে ফরেন অফিস কনসালটেশনে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডিংকে এ অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন জানান, জাপানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকেও একই অনুরোধ জানিয়েছেন তিনি। মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। আগেও ছিল লাখের বেশি। মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও 7 বছরের ব্যবধানে রোহিঙ্গারা হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে একে তো কমছে বিদেশি অর্থ সহায়তা, তার উপর রোহিঙ্গা ক্যাম্পে নানান সশস্ত্র গোষ্ঠীর অবস্থানও গোপন নয়। ক্যাম্পের আধিপত্য নিয়ে আরসা, আরএসও, এআর এর মতো দলগুলোর অন্তর্কোন্দলে এ পর্যন্ত খুন হয়েছে 200-র বেশি। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মানছে সরকার। তবে এখনো তা রয়ে গেছে আলোচনার টেবিলে। চীন ত্রিপক্ষীয় সমন্বয়ের আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি কিছুই। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ যেন সেই অচল অবস্থাকে আরো বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলো মিয়ানমার সেনার কাছ থেকে দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই প্রত্যাবাসনের আলোচনা কার সাথে হবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশ চীন ফরেন অফিস কনসালটেশনে পররাষ্ট্র সচিব অনুরোধ করেছেন, আলোচনা যার সাথেই হোক, চীন যেন প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ তাদের যে লেভারেজ আছে বা তাদের যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে, ইনক্লুডিং 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, তার একটা অংশ হচ্ছে আরাকান আর্মি। তো তাদের সাথে যতটুকু লেভারেজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টের যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং একটা সিজ ফায়ার ইমিডিয়েটলি যেন করতে পারে, সেই ব্যাপারে তাকেও রিকোয়েস্ট করেছে। মিয়ানমারের জন্য জাপানের বিশেষ দূতের সাথে ঢাকায় এক বৈঠকে একই বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব। যে আরাকান আর্মির সাথে যে কাঠমান্ডুর যে সিজ ফায়ার, সেটা কিন্তু সাসাকাওয়া সাহেবই অর্গানাইজ করেছিলেন। তো এবারও উনি যাতে হাল ছেড়ে না দেন সেটা আমি ওনাকে অনুরোধ করেছি, যাতে সবাই মিলে প্রচেষ্টা নিয়ে যাতে অন্তত এই যুদ্ধ বা যে কনফ্লিক্ট সেটা যেন থামানো যায় এবং ওখানের পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং যাতে করে আমাদের যে আসল উদ্দেশ্য যে রিপ্যাট্রিয়েশন সেটাতে আমরা
মনোনিবেশ করতে পারি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। এই বাজেট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমাদের সময়ে ভিক্ষার জুলুনি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়, তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। রাঘব বোয়ালরা লুটে পুটে খাওয়ার জন্য এবারে বাজেট করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের ন্যূনতম ক্ষমতা এই সরকারের নেই। শনিবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তারা এসব অভিযোগ করেন। সরকারের মধ্যে চূড়ান্ত একটা বেসামাল পরিস্থিতি, অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। নৈতিক কর্তৃত্ব নেই বলে, রাজনৈতিক ক্ষমতা নেই বলে এই বাজেট ও বাস্তবায়নের ন্যূনতম কোনো ক্ষমতা বর্তমান সরকারের নাই। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। নিউজ 24 সকাল 7টার সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। নিউজ 24 সকাল 7টার সংবাদে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টের দায়িত্ব বুঝে নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে পার্কের প্রধান ফটকের সামনে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়। এদিকে গোপনে মাছ বিক্রির দায়ে পার্কের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদালতের নির্দেশে সাভানা রিসোর্ট জব্দের আদেশ থাকার পরও শুক্রবার বিকেলে বেনজিরের কর্মচারীরা পার্কের অভ্যন্তরের 20 একরের ঘের থেকে গোপনে মাছ ধরছে এমন খবরে দুদকের একটি টিম সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে তাদের। অন্তত 600 কেজি মাছ বিক্রির অভিযোগে মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে মামলা করে দুদক। পরে রাতে দুদকের প্রতিনিধি দল বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় জেলা প্রশাসনের পক্ষে সদর এসিল্যান্ট অফিসারের কাছে। এ সময় প্রধান ফটকের পাশে মাইকিং করে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন স্থানীয় প্রশাসন। এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজেয়াপ্ত হবে। রিসিভার নিয়োগের মাধ্যমে সাভানা পার্কের সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখন থেকে জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টের পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটুল গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে ও জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ। বৈশ্বিক মন্দার কারণে পোশাক খাত রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে নীতির সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। শীর্ষ 3 ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আগামীতে শিল্প খাতে
নগদ সহায়তা বন্ধ করে দিলে চাপে পড়তে হবে ব্যবসায়ীদের। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জ হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আজকে চাপটা কিন্তু এখন এসে পড়েছে। গত ঈদে আমাদের 3টি কারখানা বন্ধ হয়েছে, অর্থাৎ 5000 ফ্যাক্টরি থেকে এখন 2200 ফ্যাক্টরি আছে। তাই আমরা সহায়তা চেয়েছি, আপনার যাতে 0.50 আমাদেরকে করা হয়, যে আমাদের সোর্স ট্যাক্সটা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে শনিবার শিবিরটিতে ব্যাপক হামলা চালিয়ে অন্তত 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে 4 শতাধিক। গাজার সরকারি মিডিয়া অফিস নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আউদা এবং দেইর এল বালাহর আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল, আকাশ 3 দিক পথে হামলা চালানো হয়। এদিকে হামাস যুদ্ধাপরাধ করছে দাবি করে তাদের হাতে জিম্মি বাকি 120 জনকে উদ্ধারের প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সাথে থাকুন। সকাল 7টার সংবাদে এবার জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। আয়ারল্যান্ডের সাথে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত, আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে হেরে ব্যাকফুটে পাকিস্তান। সুপার 8-এর পথ মসৃণ করতে মরিয়া দুদল। ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা, যার জন্য গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা থাকেন উদ্গ্রীব। গত 10 বছরে আইসিসির ইভেন্ট ছাড়া দু দলের ম্যাচ দেখার সুযোগ পাননি ভক্তরা। এবার টি-20 বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ আরও একবার দেখার অপেক্ষায়। সুপার সানডের বিগ ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তি সামর্থ্য পরিসংখ্যান ছাপিয়ে দু দলই চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে। দুই দলের বোলিং শক্তি অনেকটাই কাছাকাছি। ভারত দলে বুমরা, সিরাজ, আশদীপদের সাথে আছেন জাদেজা, অক্ষয় প্যাটেল, কুলদীপ যাদবের মতো স্পিনাররা। 3 ডিপার্টমেন্টের মধ্যে ফিল্ডিংয়ে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। দুই দলের ব্যাটিংয়ের তুলনা করলেও এগিয়ে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত যেখানে অপ্রতিরোধ্য, সেখানেই বাবর, রিজওয়ানরা নিয়মিত রান পেলেও প্রশ্ন রয়েছে স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তান প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুঃস্বপ্নের মতো। পরিসংখ্যানেও ভারতের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। ওয়ানডে কিংবা টি-20 বিশ্বকাপ এক পেশে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যে কোনোভাবেই এবার হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাবররা। টি-20তে এখন পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। ভারতের জয় 8টিতে আর পাকিস্তানের জয় 3 ম্যাচে, একটি টাই হয়। আর টি-20 বিশ্বকাপে 7 বার দেখা হয়েছে দু দলের, যেখানে ভারতের জয় 6টিতে, পাকিস্তানের 1টিতে।
বিশ্বকাপের হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য টিকিটের মূল্য আকাশচুম্বী। সর্বনিম্ন $300 বা 30,000 টাকার বেশি খরচ করে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যেখানে সর্বোচ্চ দামের টিকিট বিক্রি হয়েছে $10,000 বা প্রায় 12 লাখ টাকায়। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ্টি। ভারত পাকিস্তানের ম্যাচে পুরো দিনই নিউ ইয়র্কে 51% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর সেটা হলে কপালে হাত উঠবে পাকিস্তান দলের সাথে ক্রিকেট ভক্তদের। সুখন সরকার, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানাতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।